হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইতিহাস এবং বর্তমান সম্পর্কে। সাথে জানব বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে তার প্রভাব সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক। বস্ত্র ও পোশাক রপ্তানি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস। 2002 সালে বাংলাদেশ হতে রপ্তানি করা পণ্যদ্রব্যের 77% ছিল বস্ত্র, পোশাক ও তৈরি পোশাক শিল্প। বিশ্বব্যাংকের তথ্যমতে বাংলাদেশের জিডিপি 2021 সালে 368 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। এই জিডিপির 46 বিলিয়ন ডলার আসে রপ্তানি থেকে, যার 82% ছিল তৈরি পোশাক রপ্তানি। বাংলাদেশ সারা পৃথিবীতে পশ্চিমা ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডসমূহের দ্বিতীয় সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক। বাংলাদেশ পশ্চিমে রপ্তানি করা কার্য দেশের 60% পায় ইউরোপিয়ান ক্রেতাদের কাছ থেকে, 30% পায় আমেরিকান ক্রেতাদের কাছ থেকে এবং বাকি 10% পায় অন্যান্য ক্রেতাদের কাছ থেকে। চলুন এখন ছোট্ট করে জেনে নেওয়া যাক তৈরি পোশাক শিল্পের ইতিহাস সম্পর্কে। 1947-এর পূর্বে আধুনিক বস্ত্রশিল্প ছিল সুতা তৈরি ও বয়নের সুবিধাসহ নানা উপাদানে গঠিত যৌগিক বস্ত্র কারখানা। পরে এতে যুক্ত হয় বিশেষায়িত বস্ত্র বয়ন, সেলাই কাজ ও হোসিয়ারি শিল্প, রঞ্জন, মুদ্রণ ও ফিনিশিং। 1947-এ দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে 11 লাখ সুতা কাটার যন্ত্র এবং 27,000 তাঁতসহ 11টি যৌগিক বস্ত্র কারখানা ছিল। 1972 সালে বস্ত্রকলসহ সকল বৃহদায়তন উৎপাদন শিল্প জাতীয়করণ করা হয়। 1977 সালে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প রপ্তানির বাজারে প্রবেশ করে। গত 2 দশকে তৈরি পোশাক রপ্তানির অতি দ্রুত হারে বেড়ে যায়। 1982 সালের পর রাষ্ট্রায়ত্ত বয়ন কারখানাগুলো ক্রমশ বিরাষ্ট্রীয়করণ করা হয়। 1999-এর মধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্পের 40,000 সুতা কাটার যন্ত্রের তুলনায় ব্যক্তি মালিকানাধীন শিল্পের 24 লাখ সুতা কাটার যন্ত্র স্থাপন করা হয়। 2011 সালের পরিসংখ্যান অনুসারে সরকারি খাতে 21টি কারখানায় 25,000-এর মতো সুতা কাটার যন্ত্র টিকে আছে। অন্যদিকে বেসরকারি খাতের 301টি কারখানায় এর সংখ্যা 60 লাখেরও বেশি। বর্তমানের গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা একটু চোখ বুলাই তাহলে দেখব গত অর্থ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানির 50 ভাগই হয়েছে ইউরোপ এবং যুক্তরাজ্যে। এক বছর আগের একই সময়ের তুলনায় 2023-24 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বরের রপ্তানি বেড়েছে মাত্র 1.30%। এবছরের নভেম্বরের মোট রপ্তানি হয়েছে 4.78 বিলিয়ন ডলারের, যা গত অর্থ বছরের একই সময়ে 5.09 বিলিয়নের চেয়ে 6.05% কম। বর্তমানে বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি হয়ে আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি। কোনো কারণে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এলে সবচেয়ে বেশি সংকটে পড়বে গার্মেন্টস শিল্প। বিশেষ করে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার পূর্বাভাস দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছিল ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস। বিশ্লেষকরা বলেছেন যে কোনো নিষেধাজ্ঞার খড়গ বেশ সুদূরপ্রসারী। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আওতায় আসে তার লিঙ্কে থাকা আরও অনেক কিছুকেই এটি টাচ করে। যেমন ব্যক্তি হলে পরিবারের সদস্য এবং তার উপর নির্ভরশীলদের সেই ঘানি টানতে হয়। শিল্প প্রতিষ্ঠান হলে তার ফরওয়ার্ড লিঙ্কিং এবং ব্যাকওয়ার্ড লিঙ্কিং দারুণভাবে প্রভাবিত হয়। অর্থাৎ ওই শিল্পের বিনিয়োগ, কাঁচামালের আমদানি এবং প্রস্তুতকৃত মালামালের বাজারজাতকরণ সিস্টেম ব্লক হয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে চীন ও রাশিয়া বাদে ইউরোপের দেশগুলো সহ বেশিরভাগ দেশই তা অনুসরণ করতে পারে। ইউরোপীয় ব্র্যান্ডের এক প্রতিনিধি বলেন, সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের পোশাকের ক্রেতা থাকতে পারে, তবে যাদের ক্রয় ক্ষমতা ভালো তারা অন্য দেশে বিকল্প খুঁজবে। যদি কোনো ক্রেতা অন্য কোথাও বিকল্প খুঁজে পান তাহলে আগের দেশে ফিরতে কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। মূলত এই সম্ভাবনাময় খাতকে টিকিয়ে রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল ও সক্রিয় রাখতে হলে সরকারকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বাস্তবতা উপলব্ধি করতে হবে সবাইকে, অন্যথায় আমাদের সম্ভাবনাময় এই শিল্প টিকিয়ে রাখা কষ্টসাধ্য হবেই বৈকি।
গার্মেন্টস শিল্পে নিষেধাজ্ঞার মতোই আরেকটি বড় নিষেধাজ্ঞা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে আই বাটনে থাকা লিঙ্কটি ক্লিক করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।